রুহানি ইস্ক পর্ব 21 থেকে 27। ফিরোজ সিদ্দিকী নুসাইয়ের করা চোখে তাকালো তাসফিনের দিকে। কাজী সাহেব লাজুক ভঙ্গিতে বললেন, এসব লেখা যায় না বাবা। আপনাদের এই কাগজে কি লেখা যায় তাহলে? আমার বউ যা চাইছে তাই যদি না লেখা যায় তাহলে ওই কাগজ বাদ দিন। বউকে এমনিতেও আমি ছাড়ছি না। খ্যাক খ্যাক করে হেসে উঠল আয়ান। তাসফিন সেদিকে ভ্রুক্ষেপ না করে বেশ সিরিয়াস ভঙ্গিতে কাজী সাহেবকে বলল, আমার যা কিছু আছে সব লিখে দিন। আমার সবকিছু নিয়ে হলেও যদি আমার সাথে থাকে তাই থাকুক। শেষের কথাটা বড্ড মলিন শোনাল। এতক্ষণ লজ্জায় মরি মরি অবস্থায় ইনা নিজের হাত কোচলাচ্ছিল। তাসফিনের কথা শেষ হতেই লাল রঙের পাতলা অরুণার ঘোমটার আড়াল থেকে চোখ তুলে তাকালো তাসফিনের দিকে। সাথে সাথে চোখাচোখি হয়ে গেল দুজন। ইনা চোখ নামিয়ে ফেলল, তবে তাসফিন তাকিয়ে রইল ঠায়। 1 টাকা লিখুন। ইনার ধীর কণ্ঠের কথায় চমকে উঠল উপস্থিত সকলে। ইশতিয়াক সাহেব মৃদু কণ্ঠে বললেন, কাবিনের টাকা শুধু সম্পদ নয় বরং তোমার সম্মানের প্রতীক। তোমার অধিকার নিয়ে আমি দর কষাকষি করব না, কিন্তু যেটা তোমার প্রাপ্য সেটা থেকে নিজেকে বঞ্চিত করো না। এই অনিশ্চিত বৈবাহিক জীবনে তোমার নিরাপত্তা দরকার। এভাবে নিজের মূল্য কমানো কোন বুদ্ধিমানের কাজ নয়। কাবিনের টাকা যদি একটা মেয়ের মূল্য নির্ধারণ করে তবে আমিও দেখতে চাই 1 টাকা মূল্যের আমি কতটুকু গুরুত্ব পাই। সামাজিক নিয়ম রীতি মেনে আরো একবার বিয়ে সম্পন্ন হলো তাসফিন ইনার। কবুল বলার পরপরই ইনা পাশে বসে থাকা ইশতিয়াক সাহেবকে জড়িয়ে ধরল। কান্না করতে করতে বলল, আমি পর হয়ে গেলাম আব্বু। ইশতিয়াক সাহেবের বুকে ব্যথা করছে। কাল থেকে চেপে রাখা কান্নাগুলো উপচে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু মেয়ের সামনে নিজেকে দুর্বলভাবে ধরা দিতে চান না তিনি। মেয়েটা তার বড্ড অবুঝ। বাবার কষ্ট সহ্য করতে পারেন না একদম। ইনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম কণ্ঠে বললেন, মেয়েরা জন্মের পরই অন্যের সম্পদ হয়ে যায় মা। তুই আমার সম্পদ না, তুই আমার ভালোবাসা। সম্পদ হারায় কিন্তু ভালোবাসা কখনো হারায় না। দূরে থাকলেও আমার বুকের একটা বড় অংশ আমি রেখে যাচ্ছি এখানে। ইনা প্রত্যুত্তর করল না, চুটি করে পড়ে রইল বাবার বুকে। আর খুব বেশি সময় যে সে এভাবে থাকতে পারবে না। তাসফিনের দিকে তাকালেন ইশতিয়াক সাহেব। কণ্ঠ খাদে ফেলে নরম সুরে বললেন, আমি আমার বাগানের সবচেয়ে সুন্দর ফুলটা তোমার হাতে তুলে দিলাম। যত্নে রাখতে না পারলে ফিরিয়ে দিও, তবুও কষ্ট দিও না তাকে কখনো। তাসফিন ইশতিয়াক সাহেবের হাত আঁকড়ে ধরে নিশ্চুপ ভরসা দিল। বিদায়বেলা মানেই আবেগঘন যন্ত্রণার মুহূর্ত। নিয়ম অনুযায়ী মেয়েরা বিদায় নেয় বিয়ের পর, কিন্তু ইনার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। ইশতিয়াক সাহেব আর মারুফা বিদায় নিচ্ছে তাদের থেকে। যাওয়ার আগে মারুফা সকলের অগোচরে তাসফিনের সামনে এলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, মেয়েরা দুর্বল হয়, কিন্তু মায়েদের দুর্বল ভাবার ভুল করবে না কখনোই। আমার মেয়ের কিছু হলে আমার অতীত আমাকে আটকাতে পারবে না তোমার থেকে তাকে ছিনিয়ে নিতে, মনে রেখো। বাসরঘরের দরজার সামনে দ্বিতীয়বারের মতো দাঁড়িয়ে আয়ান, রাফিদ আর তুরফা। তুরফাকে পইপি করে বোঝাচ্ছে আয়ান। আজ যেন কোনোভাবে বোকা না বনে যায় সে তাসফিনের কাছে। তুরফাও বুঝদার বালিকার মতো তার সব কথায় মাথা নাড়াচ্ছে। তিনজনের সতর্ক দৃষ্টি যখন সিঁড়ির দিকে, তাসফিনকে দেখা গেল হেলতে দুলতে ঘরের দিকে আসতে। তিনজনের সামনে আসতেই তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলে উঠল, থাক থাক, তোদের আর কিছু বলতে হবে না। আজকে তো বাসরঘর সাজিয়েছিস, তোদেরও একটা প্রাপ্য আছে। এই নে। কথাটা শেষ করে পকেট থেকে একটা ডেবিট কার্ড করে ধরিয়ে দেয় তুরফার হাতে। কার্ডের পিনও বলে দেয়। রাফিদ অবাক হয়ে তাকায় তাসফিনের দিকে। সন্ধিহান কণ্ঠে বলে, তুই এত ভালো মানুষ না। কাহিনী কি বলতো? কার্ডে টাকা পয়সা আছে তো? তাসফিন সাথে সাথে ফোন বের করে তাদের সামনে ধরে। অ্যাকাউন্টে 5 লাখের বেশি টাকা রয়েছে দেখে নাচতে নাচতে তুরফা বলে, এখান থেকে 2 লাখ আমার। তোদের যা ইচ্ছে খরচ করিস। কথাটা শেষ করে ঠোঁট বাঁকিয়ে হাসে তাসফিন। দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে ঝটপট কল লাগায় কাউকে। নিচু স্বরে বলে, আই ওয়ান্ট টু ব্লক মাই কার্ড। দিস হ্যাজ বিন স্ন্যাচড। ওপারের মানুষটার কথা শুনে ঠোঁটের হাসি চওড়া হলো তাসফিনের। সাথে সাথে বলল, ডু ইট ইমিডিয়েটলি। কথাটা শেষ করেই ফোনটা পকেট ঢুকিয়ে সরাসরি তাকালো ফুলে সাজানো বিছানার দিকে। মাথা থেকে ঘোমটা সরিয়ে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে ইনা। তাসফিনের হাসি পেল ইনায়াকে এভাবে দেখে। আপ্রাণ চেষ্টা করল সে হাসিটা গোপন করতে। চোখাচোখি হতেই ইনা বলল, আপনার কার্ডকে ছিনতাই করেছে। কখন হলো এসব? এই তো একটু আগে। এক ছিনতাইকারী দল এসে ছিনতাই করে নিয়ে গেল। এজন্য আপনার এত দেরি হলো। তাসফিন এগিয়ে এলো সামনে। ইনার মুখোমুখি দাঁড়িয়ে কৌতুক সুরে বলল, অপেক্ষার প্রহর গুনছিলে? মোটেই না। ঘুম পাচ্ছিল। দরজা বন্ধ না করে ঘুমাতে পারছিলাম না।
কথাটা শেষ করেই ইনা বিছানা থেকে নেমে যাবে এমন সময় তাকে আটকে দিল তাসফিন। আগের মতো বসিয়ে ঘোমটা টেনে দিল তার মুখের উপর। এরপর নিজেও বসে পড়ল তার সামনে। ঘোমটা উঠিয়ে নীরব চোখে তাকালো তার দিকে। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, মাশা আল্লাহ। ইনা লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। যতই রাগ ঘৃণা থাকুক না কেন সেও তো একজন মেয়ে, আর মেয়েরা হয় লজ্জাবতী লতার মতো লাজুক। তাসফিনের একটাই নীরব দৃষ্টির দিকে তাকাতে পারল না ইনা। চোখ নামিয়ে নেয়, আবারও তাকায়। তাসফিন মৃদু হেসে বলল, হাত বাড়াও। ইনা প্রশ্নবিদ্ধ চোখে তাকালো তার দিকে। তাসফিন নিজে থেকে টেনে নিল তার হাত। এরপর পকেট হাত ঢুকিয়ে কিছু একটা বের করে সেটা ইনার হাতের মুঠোয় ধরিয়ে দিয়ে বলল, তোমার দেনমোহর পরিশোধ করলাম। ইনা ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। তার হাতে রাখা সুন্দর কারুকার্য করা দুটো ছোট বক্স। ইনায়াকে অবাক হতে দেখে তাসফিন আবারও বলল, তোমার 1 টাকা। 2বার বিয়ে, তাই ডাবল দেনমোহর। 1 টাকা এভাবে বক্সে ভরে কে দেয়? আমি দিই। খুলে দেখো তো, 1 টাকা পছন্দ হয় নাকি? ইনা একটা বক্স বিছানার উপর রাখল। অন্যটা হাতে নিয়ে খুলতেই চমকে উঠল। গোল্ড কয়েনের উপর খোদাই করে 1 টাকার মতো ডিজাইন করা। সাথে সাথে অন্য বক্সটা খুলতেই একই রকম আর একটা কয়েন বেরিয়ে আসে সেখানে থেকে। চমকে তাসফিনের দিকে তাকায় ইনা। বলে, আমি এমন 1 টাকা চাইনি, নর্মাল টাকা চেয়েছি। জানি আমি অনেকে তোমাকে মূল্যায়ন করছিল টাকার অঙ্কে। দেনমোহরের অঙ্কই নাকি একজন মেয়ের মূল্য। তোমার মূল্য আমার কাছে অত সস্তা হতে পারে না কখনো। তাই এই অভিনব পদ্ধতিতে দেনমোহর পরিশোধ। ইনার চোখ মুখ থেকে চমকপ্রদ ভাবটা এখনো শেষ হয়নি তার আগেই তাসফিন ইনায়াকে টেনে নিয়ে গেল আয়নার সামনে। ইনার পিছনে দাঁড়িয়ে পাঞ্জাবির পকেট থেকে হেঁকে হেঁকে কয়েকটা বক্স বের করল। বক্সগুলো ড্রেসিং টেবিলের উপর রেখে ইনার আরও কাছে এগিয়ে এলো সে। ইনা কাঠের পুতুলের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল শুধু। তাসফিন তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, রাত হোক বা দিন, তাসফিনের বউ শুধু তাসফিনই থাকবে। তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকবে। মেরুন রঙের ভারী লেহেঙ্গা, হাত ভর্তি নানান কারুকার্যের চুড়ি, গায়ে বেশ ভারী গয়না, খোপায় তাজা ফুলের গাছরা, সব মিলিয়ে স্কুল পড়ুয়া অল্প বয়সের মেয়েটাকে আজ কোনোভাবেই বাচ্চা লাগছে না। একজন পরিপূর্ণ নারী, একেবারে বউ বউ লাগছে। ইনার 2 বাহুতে হাত রেখে তাসফিন বেশ খানিকটা সময় নিয়ে অনিমেষ তাকিয়ে রইল আয়নার দিকে। আয়নায় কি সুন্দর প্রতিচ্ছবি ফুটে উঠেছে তাদের। বরবেশ এসে আর সামনে দাঁড়িয়ে তার একমাত্র প্রাপ্তি, যাকে পাওয়ার জন্য কম লড়াই করতে হয়নি তাকে। অবশ্য যেটুকু লড়াই সে বাইরের মানুষের সাথে করেছে তার চেয়ে এর লড়াই বাকি নিজেদের মধ্যে। ইনার সাথে তার সংসার জীবন খুব যে মধুর হবে এমনটা নয়। সংসার জীবন কখনোই পুরোপুরি সুখময় হয় না। দ্বন্দ্ব যেহেতু হবেই, তবে পছন্দের মানুষের সাথে হোক। পছন্দের মানুষের সাথে যুদ্ধ করেও শান্তি। দিন শেষে তাকে অন্য কারোর বাহুতে আলিঙ্গন অবস্থায় তো দেখতে হয় না। হাত ভরা চুড়ি, ভারী সব গয়না একে একে নিজের হাতে খুলে দেয় তাসফিন। ইনা আর চোখে শুধু তাকিয়ে দেখে তাকে। একেবারে নিগুড় মনে সব করে যাচ্ছে সে। হাতের চুড়ি, গায়ে সব গয়না খোলার পর থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে একবার তাকায় তার দিকে। চোখাচোখি হতেই চোখ নামিয়ে নেয় ইনা। পিছু ফিরে সরে আসতে চাইলে আটকে ফেলে তাসফিন। নিঃশব্দে আবারও এসে দাঁড়ায় তার পিছনে। ড্রেসিং টেবিলের উপর থেকে একটা বক্স নিয়ে সেটা ওপেন করতেই সেখানে থেকে বেরিয়ে আসে স্বর্ণের একটা চিকন চেইন, যার ঠিক মাঝখানে ঝুলছে একটা দারুণ নান্দনিক ডিজাইনের পেন্ডেন্ট। ছোট একটা গোলাকার বলয়ের মাঝে একদম ছোট আকৃতির একটা ডায়মন্ড। বলয়টা 2 দিক থেকে যেন বন্দি করে রেখেছে হীরাটাকে। ইনার ঘাড়ের কাছে ঝুঁকে চেইন পরাতে পরাতে নিচু কণ্ঠে তাসফিন বলল, হীরাটার মতোই বন্দি আমি তোমারই মায়াজালে। ইনা উত্তর দিল না। একজনের পছন্দ হয়ে যাওয়ার মতো সুন্দর লোকেরটা মুগ্ধ না হয়ে আর পারল না ইনা। আয়নায় এক নজরে তাকিয়ে সে যখন পেন্ডেন্টটা দেখছিল, তখনই তার 2 হাতে চিকন দুটো স্বর্ণের বালা পরিয়ে দিল তাসফিন। ইনা ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকাতেই মৃদু হেসে তার বাম হাত উঠিয়ে তুলে ধরে আয়নার সামনে। ইনার শরীরের একদম গা ঘেঁষে ডান হাত বাড়িয়ে শেষ বক্সটা হাতে তুলে নেয় তাসফিন। সেটা খুলতেই চকচক করে ওঠে একটা হীরের রিং। নিঃশব্দে ডান হাতে সেই রিংটা উঠিয়ে একটু একটু করে সেটা পরিয়ে দেয় ইনার বাম হাতের অনামিকা আঙ্গুলে। রিংটা যত আঙুলের তলদেশে প্রবেশ করছে তাসফিনের নিঃশ্বাস তত গাঢ়ভাবে আছড়ে পড়ে ইনার ঘাড়ে। ছটফটিয়ে ওঠে ইনা। তাসফিনের বাহুবন্ধনী থেকে ছাড়া পাওয়ার জন্য কসরত করে। গলা শুকিয়ে আসছে তার। নিঃশ্বাস ভারী হয়ে অস্বস্তি লাগছে। এই মানুষটার স্পর্শ নিতে পারছেন না সে। মেনে নিতে চেয়েও মানিয়ে নিতে পারছেন না কোনোভাবে। নিজের সাথে নিজেরই এক অদৃশ্য দোবদে আটকে সে। ইনায়াকে ছটফট করতে দেখে তাসফিন আগের মতোই ধীর কণ্ঠে বলে, হুশ, শান্তভাবে আংটিটার দিকে তাকাও। পছন্দ হয়েছে?
ইনা চোখ ফিরিয়ে তাকালো সেদিকে। স্বর্ণের আংটি, যার দুইটা ব্যান্ড মাঝখানে একটি কোমল ডিজাইনের যুক্ত হয়েছে। একটা ব্যান্ড পুরোটাই ছোট ছোট হিরে দিয়ে সাজানো, আর অপরটা একদম সিম্পল স্বর্ণ, যেটা মাঝখানে এসে হালকা নট হয়ে পেঁচিয়ে যে ধরে রেখেছে ওই হিরে দিয়ে সাজানো ব্যান্ডটাকে। ইনার পছন্দ হয়েছে বেশ, তবে সব পছন্দ ছাপিয়ে যাচ্ছে তার অপছন্দের মানুষটার স্পর্শ। তবুও নিজেকে স্বাভাবিক রেখে আলতো করে মাথা দোলালো সে, যার অর্থ পছন্দ হয়েছে তার। ইনা ভেবেছিল এটুকু শোনার পর হয়তো তাকে ছেড়ে দেবে তাসফিন, কিন্তু তেমন কিছুই ঘটল না। উপরন্তু এখনো তার বাম হাত একইভাবে ধরে আছে তাসফিন। তার পেশবহুল হাতের মাঝে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে ইনার কোমল হাতটা, যার অনামিকা আঙ্গুলে চকচক করা আংটিটার দিকে তার সম্পূর্ণ নজর। তাসফিন ইনার কোমল হাতের উপর আলতো করে আঙ্গুল বোলাতে বোলাতে বলল, খেয়াল করে দেখো ওই নান্দনিক হীরের ব্যান্ডটাকে কিভাবে শক্ত করে আগলে রেখেছে সাদামাটা স্বর্ণের ব্যান্ডটা। ঠিক এমনভাবেই তুমি আজীবন যত্নে, আহ্লাদে, নিরাপদে থাকবে আমার কাছে। ইনা আর পারল না নিজের ভেতরে চলতে থাকা দ্বন্দ্ব সামাল দিতে। শক্ত হাতে তাসফিনকে সরিয়ে সরে এলো সে আয়নার সামনে থেকে। ঘরের একদম মাঝ বরাবর দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকল সে। নিজের ভেতরে চলতে থাকা অস্বস্তি কতক্ষণই বা চেপে রাখতে পারে মানুষ? মন্দ লাগার জিনিস কতক্ষণই বা মানিয়ে নেওয়া যায়? তাসফিনের এত এত আহ্লাদে মাখানো কথা বিরক্ত লাগছে ইনার। বারবার মনে পড়ে যাচ্ছে বাচ্চা বয়সের সেই বিশ্রী অভিজ্ঞতার কথা, মনে পড়ে যাচ্ছে তাকে দেখতে গিয়ে তাসফিনের করা অপমান। এই স্মৃতিগুলো মুছে ফেলতে পারছে না সে। বিষাক্ত স্মৃতি যে মুছে ফেলার মতো নয়, বরং তারা হৃদয়ে আঁচড় কাটে এমনভাবে, আমৃত্যু যাদের থেকে নিস্তার নেই। ইনায়াকে জোরে জোরে নিঃশ্বাস ফেলে হাঁপাতে দেখে টেবিল থেকে পানির গ্লাস এনে তার সামনে ধরে তাসফিন চিন্তাগ্রস্ত কণ্ঠে বলে, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? চেঞ্জ করবে? আমি হেল্প করব। এই নাও পানিটা খাও একটু, ভালো লাগবে। একসাথে এতগুলো কথা বলে ইনার হাতে পানিটা ধরে দেয় তাসফিন। সাথে সাথে তাকে খানিকটা রিল্যাক্স করার জন্য মাথার পিছন দিয়ে প্যাঁচানো লাহেঙ্গার ওড়নাটা খুলতে ইনার কাঁধের কাছে হাত বাড়ায়। সেফটি পিন দিয়ে সিকিউর করা ওড়নাটা সেখানে। কাঁধে তাসফিনের হাতের ছোঁয়া পেতেই ছিটকে দূরে সরে যায় ইনা। হাতের গ্লাসটা টেবিলের উপর রেখে চোখ ঘুরিয়ে একবার তাকায় ফুল আর মোমবাতি দিয়ে সাজানো ঘরের দিকে। কিছুক্ষণ আগে তাসফিন কি করতে যাচ্ছিল ভেবে রাগে শরীর জ্বলে উঠল তার। রাগে টেবিলের উপর থাকা জিনিসগুলো হাত দিয়ে এলোমেলো করে ছড়িয়ে সাথে সাথে তাসফিনের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তাসফিন ভ্রু কুঁচকে তাকায় ইনার দিকে। আচমকা ইনার অস্থির হয়ে কথার মতো কোন কারণ খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে তার দিকে এগিয়ে যেতে গেলে ইনা হুঁশিয়ারি কণ্ঠে বলে, কাছে আসবেন না একদম আমার। আপনার স্পর্শে অস্বস্তি হয় আমার, ভয় হয়। ইনার কথা আমলে নিল না তাসফিন। ইনার কথাকে গুরুত্ব দেওয়ার চেয়ে তাকে শান্ত করা আগে জরুরি। তাই তার দিকে এগিয়ে যেতে যেতে মশকরা করার সুরে বলল, কেন ভয় হয়? খেয়ে তো আর ফেলবো না। তাসফিনকে তার দিকে এগিয়ে আসতে দেখে চোখ মুখ শক্ত করে ইনা বলে, দেখুন, আপনি যেমন ভাবছেন এমন কিছু হওয়া সম্ভব নয় আমাদের মধ্যে। আমি মন থেকে এই বিয়ে মানি না। সমস্যা নেই, ধীরে ধীরে মেনে নেবে। 2-4টা বাচ্চার মা বানিয়ে দিলে না মেনে আর যাবে কই? তাসফিন ইনার একদম কাছে চলে এসেছে। ইনা কড়া চোখে তার দিকে তাকায়। তাসফিনও তাকায়। মুখের কাছে মুখ এনে জোরে একটা ফু দেয় ইনার মুখে। বাতাসের তীরতায় চোখ বন্ধ করে ফেলে ইনা। সাথে সাথে চোখ খুলে তাসফিনের দিকে আঙ্গুল উঁচিয়ে রাগী কণ্ঠে কিছু বলতে যাবে তার আগেই শব্দ করে কেসে ফেলে। তাসফিন চোখ ঘুরিয়ে তাকাতেই দেখে বিছানার উপর আগুন লেগেছে। টেবিলের উপর থাকা জ্বলন্ত মোমবাতিটা ইনার হাত লেগে বিছানার উপর পড়েছিল আর বিছানার পাতলা সিল্কের চাদর সেই আগুন ধরে নিয়েছে বড্ড তাড়াতাড়ি। এই অল্প সময়েই অনেকটা আগুন ছড়িয়ে পড়েছে। তাসফিনের সাথে সাথে ইনায়াও অবাক হয়ে তাকায় আগুনের দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের দিকে। মুখে বিড়বিড় করে বলে, ঠিক হয়েছে, ব্যাটার ইয়ে করার শখ মিটেছে। কথাটা নিচু কণ্ঠে বললেও শুনে ফেলে তাসফিন। ইনার কানের কাছে মুখ এগিয়ে এনে বলে, ওটাকে না, বাসর বলে। দুনিয়া উল্টে গেলেও বাসর রাতে কিছু মিছু না করে আপনাকে ছাড়ছেন না রায়েত তাসফিন নুহাস। কথাটা শেষ করেই তাসফিন ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে সোজা ঢেলে দিল বিছানার উপর। আগুন নিভে গেলেও পুরো ঘর ভর্তি হয়ে গেল ধোঁয়ায়। সেই ধোঁয়ার মাঝে দাঁড়িয়ে ইনা একটায় তাকিয়ে রইল তাসফিনের দিকে। হিসেব মেলাতে লাগলো বেশ কিছু সমীকরণ। রাতের খাওয়া শেষ করে ছাদে উঠেছিল আয়ান, রাফিদ আর তুষা। সিঁড়ি দিয়ে নামার সময় তাসফিনের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায় তারা মশকরা করতে। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে হুহু করে ধোঁয়া বের হতে দেখে চমকে ওঠে তিনজনে। চিন্তিত কণ্ঠে আয়ান প্রশ্ন করে, কি রে, ভেতরে কি হচ্ছে?
বউ আনবক্সিং, তাসফিনের সোজা সবটা জবাব। ধুর শালা, এত ধোঁয়া আসছে কোথা থেকে? বাসর ঘরে আগুন লাগলো নাকি? আগুন তো লেগেছে, বউয়ের রাগের আগুন। বউ আমার খাট জ্বালিয়ে দিয়েছে। এখন বউকে নিয়ে ঠেসে ঠুসে সোফায় যাব। কান পাতিস না, অবিবাহিতরা আবার এসব শুনে লজ্জা পায়। তোর বাসর রাতের কথা তো ইতিহাসের পাতায় লিখে ফেলা দরকার। এখন আগুন নিভেছে কিনা সেটা বল। বিছানার আগুন নিভে গেছে, কিন্তু আমারটা নেভেনি এখনো। রাফিদ ঠোঁট টিপে হাসতে হাসতে কেটে পড়েছে। আয়ান তুরফার দুই কানে হাত দিয়ে ঢেকে ফেলে তাকে নিয়ে উল্টো পথে হাঁটা দিতে দিতে বলে, বাচ্চা মানুষের এসব শুনতে নেই। বিছানার আগুন নিভেছে। ওয়াশরুম থেকে কয়েক বালতি পানি এনে ঢালতেই আগুন নিভে গেছে পুরোপুরি। এই পুরোটা সময় ইনা বারান্দায় দাঁড়িয়েছিল। আগুন নিভতেই নিজের গায়ের জামাটা খুলে ফেলল তাসফিন। এরপর বারান্দায় গিয়ে দাঁড়ালো ইনার ঠিক পিছনে। খানিকটা সময় অপেক্ষা করে চট করে তাকে কোলে নিয়ে হাঁটা দিল ঘরের দিকে। চমকে উঠল ইনা। বেখেয়ালিতে আঁকড়ে ধরল তাসফিনের গলা। আতঙ্কিত কণ্ঠে বলল, এসব কি? কোনোটার কথা বলছো ডিয়ার? এই যেটা আপনি করছেন। আমি তো বাসরের প্রস্তুতি নিচ্ছি। মানে? বাসর জানো না? ওকে হাতে কলমে শিখিয়ে দিই চলো। তাসফিনের বুকের কাছে খামচে ধরল ইনা। ধীর কণ্ঠে বলল, বিয়ে করেছেন বলে কি শরীর ছুতে হবে নাকি? আগে মন স্পর্শ করার চেষ্টা করুন, শরীর তখন আপনা আপনি আপনার দখলে চলে আসবে। কথাটা শেষ করার সাথে সাথে বুকে খামুচি দিয়ে ধরা ইনার হাতটাকে নিজের হাতের মুঠোয় পুরে বুকের দিকে এক পলক তাকায় তাসফিন। নখের আঁচড় লেগে বেশ গাঢ় লাল বর্ণ ধারণ করেছে। সেদিকে থেকে চোখ ফিরিয়ে আচমকাই ইনায়াকে ফেলে দিল সিঙ্গেল সোফায়। এরপর তার হাত দুটো নিজের বাম হাতে বেঁধে উপরের দিকে তুলে দিয়ে নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিল ইনার উপর। বলল, মনটা যেন কোথায় তোমার? ওহো, ওটা স্পর্শ করতে গেলে তো শরীর চিরে আরো ভেতরে যেতে হবে। থাক, বউকে আমি আবার এত কষ্ট দিই না। মন পরে স্পর্শ করব, আসো আগে শরীরে দখল নিই। উফ, মাগো, বলে চিৎকার দিয়ে উঠল ইনা। আয়ানকে চোখ রাঙিয়ে তার থেকে পালিয়ে তাসফিনের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে সবে তুরফা। তার ধারণা ছিল তাসফিন আর ইনার মধ্যে বড়রকম একটা ঝামেলা হয়েছে। না হলে এভাবে আগুন লাগবে কিভাবে? কিন্তু আয়ান তাকে কিছুতেই এদিকে আসতে দেবে না। তাই তার হাত থেকে পালিয়ে এসেছে অবশেষে। কিন্তু ঘরের সামনে এসে দাঁড়াতেই এমন একটা শব্দ শুনে লজ্জায় লাল হয়ে পিছু ফিরতেই মুখ দিয়ে ঠেকালো সরাসরি আয়ানের বুকে। দুজনের ঝগড়া থামাতে তাদের পিছন পিছন ছুটেছিল রাফিদও। এই কাহিনী শুনে সে আবারও উল্টো পথে হাঁটা দিয়েছে। তুরফাও আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের ঘরে গিয়ে সোজা খিল দিয়েছে। আয়ানও কপাল চাপড়াতে চাপড়াতে করিডোর ধরে নিজের ঘরের দিকে হানা দিল। আমার উপর থেকে উঠুন। আপনার ওজন অনেক। লং টাইমের আমাকে সহ্য করার জন্য সব টাইম প্র্যাকটিস করতে শুরু করো। দেখি কতক্ষণ আমাকে সহ্য করতে পারো। আপনাকে সহ্য করা লাগবে না আমার। ছাড়ুন বলছি। আমি অন্য ঘরে গিয়ে ঘুমাবো। রায়েদ তাসফিনের নুহাসের বাহুতে একবার যখন আবদ্ধ হয়ে পড়েছ, তখন অন্য ঘর, অন্য বর সব তোমার জন্য নিষিদ্ধ। হাজার জোরাজোরি করেও তাসফিনকে নিজের উপর দিয়ে ওঠাতে ব্যর্থ হয়ে ইনা ব্যথায় এবার কেঁদেই ফেলল। এত ভারী ওজনের মানুষকে তার এই ছোট দেহ সহ্য করার ক্ষমতা রাখে নাকি? ইনার চোখের কোল বেয়ে গড়ানো পানিকে এক আঙ্গুল দিয়ে মুছে দিয়ে ঝট করে তার কোমর ধরে উল্টে নিল। মুহূর্তের মধ্যেই ইনা নিজেকে আবিষ্কার করল তাসফিনের বুকের উপর। লম্বা একটা নিঃশ্বাস টেনে তার বুক থেকে উঠে পড়ার চেষ্টা করতেই ধীর কণ্ঠে তাসফিন বলল, আর একবার নড়াচড়া করলে গোটা রাত তোমার উপরে ঘুমাবো আমি। ইনা তৎক্ষণাৎ থেমে গেল। অনিচ্ছে সত্ত্বেও আলতো করে মাথা রাখল তাসফিনের উন্মুক্ত বুকে। কেমন যেন অস্বস্তি হচ্ছে তার। বুকের লোমগুলোতে সুরসুরি লাগছে নাকে মুখে। সাথে সাথেই মুখ তুলে তাকালো সে তাসফিনের দিকে। চোখ বন্ধ রেখেই তাসফিন বলল, দেখি, একটু উপরে উঠে এসো তো। আমার গলার কাছে মুখ রেখে ঘুমাও। ইনা তাই করল। চুপচাপ চোখ বুঝল। তবে বিড়বিড় করে বলল, হাতি পাকে পড়লে চামচিকেও লাথি মারে। ওই হাতিটা আমি। তাসফিনের কথা শুনে আবারও মুখ তুলে তাকালো সে। আগের মতোই। চোখ বন্ধ তার। দুই হাত ইনার কোমরের কাছে আগলে ধরে চোখ বন্ধ করে শুয়ে সে। আমি কি বলছি আপনি জানলেন কিভাবে? বলা যাবে না। এখন ঘুমাও। সকালের আলো ফোটার সাথে সাথে ঘুম ভেঙে গেল ইনার। এমন সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস তার আছে। তাই না চাইতেও ঘুম ভেঙে যায় আপনা আপনি। ঘুম থেকে উঠেই সবার আগে নিজেকে তাসফিনের বাহুডোর থেকে মুক্ত করল সে। এরপর সেখানে থেকে সরে যেতে গিয়েও থেমে গেল। ঠান্ডায় বেশ খানিকটা কুকড়ে গেল তাসফিন। ঘরের এসিটাও বাড়ানো। সবার আগে এসির রিমোটটা নিয়ে টেম্পারেচার বাড়িয়ে দিল। এরপর এদিক সেদিকে খোঁজ শুরু করলো কম্বলের জন্য।
আলমারি খুলতেই একপাশে রাখা পাতলা একটা কম্বল খুঁজে পেতেই সেটা এনে টেনে দিল তাসফিনের গায়ে। এরপর তার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল ব্যালকনিতে। সকালের রোদের ছটা চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে গেল ইনার। ঘর থেকে বেরিয়ে ব্যালকনির কাউচে এসে বসেছিল সে। এরপর কখন যে চোখ লেগে গেছে খেয়াল নেই। ঘুম ভাঙতেই তাড়াহুড়ো করে ঘরের মধ্যে গিয়ে ঘড়ির দিকে তাকায় সে। সকাল 7:10। সকাল সকাল গোসল করার অভ্যাস থাকায় ইনা সবার আগে ওয়াশরুম ঢুকল। শাওয়ার নিয়ে একটা নতুন ড্রেস পরে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আয়নার সামনে দাঁড়িয়ে ভিজে চুলগুলো আলতো করে মুছে এলোমেলোভাবে ছড়িয়ে দিল পিঠে। তাসফিন এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এদিকে বাইরে বের হবে কিনা সে নিয়ে দোনামোনা করতে করতে ইনা আলতো পায়ে এগিয়ে গেল তাসফিনের দিকে। খানিকটা ঝুঁকে ধীর কণ্ঠে ডাক দিল, এই শুনছেন? তাসফিন খানিকটা নড়েচড়ে উঠে আবারও ঘুমিয়ে পড়ল। ইনা আবারও ডাক দিল, শুনুন না। হু, উঠুন না, বাইরে যাব একটু। তাসফিন সাথে সাথে পিটপিট করে চোখ খুলল। আধো আধো চোখে চেয়ে বলল, তো যাও, বারণ কে করল? ইনা খানিকটা অস্বস্তি ভরা কণ্ঠে বলল, আপনিও চলুন আমার সাথে। একা একা যেতে কেমন লাগছে? তাসফিন এতক্ষণে পুরোপুরি চোখ খুলে তাকিয়েছে। সাথে সাথেই শুকনো ঢোক গিলল ইনায়াকে দেখে। ঠোঁটের দুষ্টু হাসি টেনে বলল, সকাল সকাল গোসল সারার মতো ফরজ কোনো কাজ কি হয়েছে আমাদের মধ্যে কাল রাতে? আমার তো মনে পড়ছে না। তার মানে আমার ঘুমের সুযোগ নিয়ে তুমি নিজে নিজেই এসব? ছি, আমাকে বললেই পারতে। এভাবে লুকিয়ে লুকিয়ে এসব করার কি দরকার? ইনা যেন আকাশ থেকে পড়ল। চমকে উঠে বলল, মানে কি যাতা বলছেন আপনি? মাথা খারাপ হয়েছে? ধুর, আপনাকে ডাকাই ভুল হয়েছে। থাকুন আপনি, আমি একাই যাচ্ছি। ইনা ঘর ছেড়ে বেরিয়ে যেতেই তাসফিন শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতেই বিড়বিড় করে বলে, সামনে মৌচাক রেখে মধু না খেতে পারার কি যে জ্বালা। কথাটা বলে মাথা চুলকাতে চুলকাতে ঢুকে পড়ে সে ওয়াশরুমে। রান্নাঘর থেকে টুকটাক শব্দ আসছে। ইনা গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে গেল। একজন মধ্যবয়স্ক মহিলার রান্নাঘর পরিষ্কার করে রাতের বাসনপত্র বেসিনে ধুয়ে দিচ্ছেন। ইনায়াকে দেখা মাত্র একগাল হেসে বলল, নতুন বউ নাকি? এত সকাল সকাল হেসেল করে আইছো কেন? কিছু লাগলে আমারে কও। ইনা আলতো হেসে মাথা নেড়ে তাকে বোঝালো যে তার কিছু লাগবে না, তবে নিজের জন্য এক কাপ চা বানাতে খুব ইচ্ছে করছে। সেই মতো চায়ের হাঁড়ি চুলায় বসিয়ে দিল। যেহেতু নিজের জন্য বানাচ্ছে, তাই ভাবলো বাকিদের জন্য একসাথে বানিয়ে নেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। কাপ মেপে সবার জন্য পানি দিয়ে এদিক সেদিকে খোঁজাখুঁজি করে একে একে আদা, চা পাতা, দুধ সব ঢেলে দিল। এরপর অপেক্ষা করল দাঁড়িয়ে দাঁড়িয়ে। চিমনি নিজের মতো কাজে ব্যস্ত থাকায় এদিকে তেমন একটা খেয়াল করেনি আর। সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেতে খেতে পেপার পড়েন নুসাইর সাহেব। তাসনিম ফেরদৌস আর সে একসাথে ঘর থেকে বের হলো। তাসনিম ফেরদৌস এগিয়ে হেলো রান্নাঘরের দিকে আর নুসাইর সাহেব বসে পড়লেন সোফায়। এখান থেকে রান্নাঘরটা দেখা যায় স্পষ্ট। সেদিকে চোখ তুলে তাকাতেই ইনায়াকে দেখে বেশ খুশি হলেন। তবে খুশি হতে পারেননি তাসনিম। ইনা তখন সবেমাত্র সবার জন্য কাপে চা ঢালছে। রান্নাঘরে তাকে দেখা মাত্র রাগে ফুঁসতে ফুঁসতে সোফায় এসে বসে পড়লেন তিনি। কণ্ঠ উঁচু করে বললেন, বাড়িতে আসতে না আসতেই রান্নাঘরে অধিকার জমানো শুরু করে দিয়েছে। এখন তো মনে হয় রান্নাঘরেও আমার আর কোনো প্রয়োজন নেই। ইনা চায়ের ট্রে নিয়ে এদিকেই আসছিল। কথাটা কানে যেতেই বুকে তীরের মতো বিঁধল। তবুও নিজেকে সামলে নিয়ে এগিয়ে গেল সে। তাসনিম ফেরদৌসের কাছে গিয়ে ধীর কণ্ঠে বলল, সরি আন্টি, আমার আসলে সকাল সকাল ওঠার অভ্যাস আছে। তাই কি করব ভেবে না পেয়ে চা বানাতে চলে গিয়েছিলাম। আপনি না চাইলে আমি আর যাব না। হ্যাঁ, এরপর তো আমার ছেলে এসে বলবে তোমাকে কোণঠাসা করছি আমি। যত দোষ তো আমার। কথাটা শেষ করেই তেজি ভঙ্গিতে একটা চায়ের কাপ হাতে উঠিয়ে দিলেন তিনি। তাতে একটা চুমুক দিতেই সাথে সাথে চোখ গরম করে তাকালেন ইনার দিকে। উঁচু কণ্ঠে ডাক দিলেন চিমলিকে। হাতের বাসনগুলো বেসিনে রেখেই চিমনি ছুটে এলো বসার ঘরে। সাথে সাথে তাসনিম ফেরদৌস তাকে উদ্দেশ্য করে বললেন, আমাদের বাড়িতে চায় আদর দেওয়া শুরু হলো কবে থেকে? তুমি বলনি কেন তাকে? চিমনিকে একচোট ছাড়ি দেওয়া শেষে নুসাইর সাহেব মুখ খুললেন। শান্ত ভঙ্গিতে বললেন, বাদ দাও না। মেয়েটা আজ প্রথম কিছু বানিয়েছে, আদর দিয়ে চা তো খারাপ লাগছে না। নুসাইর সাহেবের মুখে এমন কথা শুনে তাসনিম ফেরদৌস সাথে সাথে উঠে গেলেন সেখানে থেকে। আর একটাও কথা বললেন না। মন খারাপ করে সোফায় বসেছিল ইনা। আচমকা তার গা ঘেঁষে এসে বসল তাসফিন। গায়ের সাথে গা ঠেকিয়ে ফিসফিস করে বলল, বিয়ে তো হলো, চলো এবার বাচ্চার প্রসেসিং শুরু করি। ইনা চমকে উঠে বলল, কি অসভ্য মানুষ আপনি। সোফায় বসে চা খাচ্ছিলেন নুসাইর সাহেব।
তাসফিন কণ্ঠ টেনে তাকে উদ্দেশ্য করে বলল, বাপজান শুনছ, আমার বউ তোমাকে অসভ্য বলেছে। ঝট করে মুখ থেকে চাচ্ছিটকে বেরিয়ে এলো নুসাইর সাহেবের। চোখ বড় বড় করে তাকালো সে ইনার দিকে। ইনা কাদো কাদো মুখ করে বলল, বিশ্বাস করুন আঙ্কেল, আমি আপনাকে কিছু বলিনি। বিয়ের পর বাচ্চা নিতে চাওয়া পুরুষমানুষ নাকি অসভ্য হয়। এদিকে তুমি যে 2 বাচ্চার বাপ, তাই তুমি অসভ্যর 14 গোষ্ঠী অসভ্য। ছেলের বেয়াদবিতে চোখ রাঙিয়ে সেখানে থেকে উঠে ডাইনিংয়ে গিয়ে বসলেন নুসাইর সাহেব। চোখের সামনে পেপার মেলে বেশ নিগুড়ো মনোযোগ দিলেন সেদিকে। হল্লা করে উপরতলা থেকে নিচে নামছে 3 জন। তুরফা আর আয়ান কিছু একটা নিয়ে ঝগড়া করতে করতে সিঁড়ি দিয়ে নামছে। আর রাফিদ ওদেরকে শান্ত করার চেষ্টায় উল্টে ঝাড়ি খাচ্ছে। তাদেরকে আসতে দেখে ইনার থেকে খানিকটা সরে গেল তাসফিন। জামার কলার ঠিক করতে করতে প্রশ্ন করল, তোদের আবার কি হলো? সাথে সাথে 3 জন একসাথে বলে উঠল, উফ মাগো। স্কুলে থেকে বের হয়ে আনমনের রাস্তা ধরে হাঁটছিল সাফা। বেশ কয়েকদিন হলো ইনা স্কুলে আসে না। আমানের ড্যাঞ্জু হয়েছে। ইলমাকে তাদের ড্রাইভার নিতে আসে। গাড়িতে করে স্কুলের নামে, আবার ফেরার সময় গাড়িতে উঠে বিদায় জানায়। তাদের 4 জনের দলটা কেমন যেন ছন্নছাড়া হয়ে গেছে। বড্ড বেশি ইমোশনাল মেয়ে সে। সম্পর্কগুলোকে 2 হাতে আগলে ধরে বাঁচতে চায়, অথচ ভাগ্য সবসময় তার সাথে ছলনা করে। কেড়ে নেয় তার প্রিয়জন। স্কুল জীবনের শেষে তাদের এই বন্ধুত্ব থাকবে কিনা এ নিয়ে বেশ ভয় হতো সাফার মাঝে মাঝে। স্কুলের পর একতার গণ্ডি পেরিয়ে তারা ভর্তি হবে ভিন্ন ভিন্ন কলেজে। কেউ বা আবার শহর ছাড়বে, কেউ হয়তো দেশ। এমন সুন্দর আর কিছুই থাকবে না। অথচ এই গণ্ডি পেরোনোর আগেই তারা বিচ্ছিন্ন হচ্ছে। ভারী দুঃখ হচ্ছে তার। নিঃসঙ্গ জীবনে এটুকু সঙ্গীত তার ভালো থাকার কারণ ছিল। ভাবনায় বিভোর সাফা চমকে উঠল কারো ডাকে। পাশ ফিরে তাকিয়ে দেখতে পেল কালো রঙের গাড়ির মধ্যে অবস্থান করা রফিককে। দেখে মনে হচ্ছে বেশ অনেকক্ষণ ধরেই ডাকছিল বোধহয় তাকে। সাফা খানিকটা লজ্জিত হলো নিজের বেখেয়ালিতে। এই ম্যাডাম, শুনছেন? শুনুন ম্যাডাম। জি সরি, আসলে আনমনা হয়েছিলাম। গাড়িতে উঠুন। একদমই না, আমার কাছে কোনো টাকা নেই। আমি হেঁটে যেতে পারবো। রাফিদ হাসল মনে মনে সাফার সরলতায়। বলল, কফি ডেট কিন্তু বাকি আছে। কথা দিয়েছিলেন। ডেট? আপনি কি জানেন, এত দূরত্ব থেকে আপনার কাছে কথা পৌঁছে দিতে গিয়ে আমি পুরো রাস্তার মানুষজনকে কথাগুলো শোনাচ্ছি। সাফা ঘাট ঘুরিয়ে তাকালো আশেপাশে। সত্যিই বেশ কিছু লোকজন তাকিয়ে আছে তার দিকে। সাফাকে চঞ্চল দৃষ্টিতে এদিক সেদিকে তাকাতে দেখে রাফিদ আবারও বলল, প্লিজ গাড়িতে উঠুন, কাছে আসুন। কথাটা বলেই গাড়ির দরজা খুলে দিল রাফিদ। সাফা আর্স্ট ভঙ্গিতে এসে বসল পাশের সিটে। সাথে সাথেই তার দিকে তাকিয়ে বলল, ইনা কেমন আছে? বিয়ের পর মানুষজন ভালোই থাকে। সত্যিই? ট্রাই করে দেখিনি এখনো, তবে শুনেছি। আপনি চাইলে ট্রাই করে দেখতে পারি। সাফা ঘর ঘুরিয়ে তাকালো তার দিকে। সাথে সাথেই প্রসঙ্গ পাল্টাতে রাফিদ বলল, প্রেম করেন? না। কেন? এমনি। কেমন ছেলে পছন্দ আপনার? টাকা পয়সা কম থাকবে, কিন্তু বড় একটা মন থাকবে। আমাকে সম্মান করবে অনেক, সবকিছুতে সাপোর্ট করবে। এটুকুই আমার চাহিদা। আর টাকা পয়সা বেশি থাকলে পয়সাওয়ালা ছেলেদের চরিত্রের সমস্যা থাকে। আমার এমন ছেলে পছন্দ না। রাফিদ অন্যদিকে মুখ ফিরিয়ে বিড়বিড় করে বলল, টাকা পয়সাগুলো কোন নদীতে ভাসাতে হবে, আজ থেকে ভাবনা শুরু করে দেব। বেশ স্বনামধন্য একটা কফি শপের সামনে এসে থামল রাফিদের গাড়িটা। সাবাকে ইশারায় গাড়ি থেকে নামতে বললে সে বসে রইল ঠায়। রাফিদ তারা দিতে অস্বস্তিতে আস্তে ধীরে নামল সে। কর্নারের একটা টেবিলে বসে দুজনে। সাবা ব্যাগের মধ্যে থাকা তার পার্স চেক করল। মাসের 20 তারিখ আজ। পুরো মাসের খরচের জন্য 1000 টাকা পায় সে। এখন বেঁচে আছে মাত্র 400 টাকা। এই টাকায় নিশ্চয়ই 1 কাপ কফি হয়ে যাবে। কিন্তু এই পুরো টাকা খরচ করে ফেললে মাসের বাকি দিনগুলো চলবে কিভাবে সে না হোক দেখা যাবে। আপাতত লোকটার সামনে বেইজ্জত হতে তো হবে না। দেখা গেল কফি খেয়ে নিল, দেওয়ার টাকা অবধি নেই তার কাছে। এর চেয়ে লজ্জার আর কিছু আছে নাকি? মনে মনে আরো একটা ফোন দিয়ে আতর সাবা। কফি খবর পর বিলটা যেন তাকে না দিতে হয়, তাই আগেভাগেই নিজের টাকাটা দিয়ে বলবে, দেখুন দুজনে মিলে কফি খেয়েছি, তাই যার যার টাকা সে দেবে। আমি আপনার বিল দিতে পারবো না। একসাথে বসে কফি খেয়েছি এই অনেক। নিজের ভাবনায় মনস্থির করে ব্যাগটা সাইডে রেখে টেবিলের উপর রাখা মেনু কার্ডটা হাতে নিতেই চমকে উঠল সে। এখানের কফির স্টার্টিং প্রাইস 420 টাকা। দামটা দেখেই বিষম খেল সাবা। রাফিদ সাথে সাথেই পানির গ্লাস এগিয়ে দিল তার দিকে। কয়েক চুমুক পানি খেয়ে সাবা অসহায় দৃষ্টিতে তাকালো সামনে। একজন ওয়েটার 2টো এসপ্রেসো এনে রাখল টেবিলে।
অতঃপর রাফিদের দিকে তাকিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে বিদায় নিল। সাবা ফালফাল করে একবার নিজের ব্যাগের দিকে তো একবার সুন্দর করে সাজানো কফির কাপের দিকে তাকায়। হাত পা ঘামছে তার রীতিমতো। এই ক্যাফেতে রাফিদের প্রায়ই আসা হয়। বাবার ব্যবসার একমাত্র কর্ণধার সে। পেশায় একজন পুরোদস্তুর ব্যবসায়ী হলেও শখের বসে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায় সে। ব্যবসার খাতিরে ক্লায়েন্টের সাথে মিটিং করার সবচেয়ে উপযোগী জায়গা এটা। ইন্টেরিয়র ডেকোরেশন থেকে শুরু করে এখানকার পরিবেশ একদম শান্ত, নিরিবিলি। বারবার আসা যাওয়ার খাতিরে রাফিদের বলার আগেই স্টাফরা তার চাহিদামতো জিনিস নিয়ে হাজির হয়ে যায়। সাবা হাত কোচলাচ্ছে বসে বসে। সামনে রাখা ধোয়া ওঠা কফির কাপটা ঠান্ডা হচ্ছে ধীরে ধীরে। রাফিদ খানিকটা এগিয়ে এলো। টেবিলের উপর 2 হাত রেখে বলল, তোমার কি এসপ্রেসো পছন্দ নয়? অন্য কিছু অর্ডার করি? কথাটা শেষ করেই হাত উঁচিয়ে ওয়েটারকে ডাকবে তখনই আঁতকে ওঠা কণ্ঠে সাবা বলে, না না, আর কফি লাগবে না, আমি এটাই খাচ্ছি। কথাটা বলেই 2 হাতে কফির কাপ ধরে তাতে চুমুক দিল সে। এরপর আর চোখে তাকালো রাফিদের দিকে। খানিকটা সময় পর বলল, কফির দাম কত? রাফিদ অন্যমনস্ক ভঙ্গিতে বলল, বেশি না, 540। সাবা আঁতকে ওঠা কণ্ঠে বলল, কি, এত দামি কফি? আপনি কি সবসময় এখানে কফি খান? রাফিদ সতর্ক হলো। সাথে সাথেই বলল, না না, এই তো আজ প্রথম এলাম। আমিও জানতাম না এখানে কফির দাম এত বেশি। কথাটা শেষ করেই মাথা চুলকালো সে। ঠোঁটের কোণে ক্ষীণ হাসি। কফি শেষ করে ওয়েটারকে ডাক দিল রাফিদ। সাবা খানিকটা আমতা আমতা করে বলল, দেখুন, কফি কিন্তু দুজনে মিলে খেয়েছি, তাই যার যার বিল সি দেবে। রাফিদ ঠোঁট চেপে হাসল সাবার সরলতায়। এই যুগে মেয়েরা যেখানে বাহানা খোঁজে অন্যের থেকে বিল মেটানোর, এই মেয়ে সেখানে বিল স্প্লিট করার কথা বলছে। তাও এই কফি ডেটের আবদারটা যেখানে তারই ছিল। মানুষ চিনতে সে কখনো ভুল করেছে কিনা জানে না, তবে এই মেয়েটাকে চিনতে সে একটুও ভুল করেনি। কয়লার স্তূপে লুকানো নিখাত সোনা সে। আশেপাশের কালিমায় শুধু গায়ে কালচের দাগ লেগে গেছে। খানিকটা ঘষা মাজা করতে হবে শুধু, এই যা। পুরোটা বিল রাফিদ নিজেই মেটালো। এরপর সাবাকে নিয়ে রওনা দিল তার বাড়ির দিকে। রাতের খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়ে আছে তাসফিন। ইনা মেঝেতে বসে বসে বাবার পাঠানো বড় বড় বক্সগুলো খুলছে। সেগুলোতে সব তার বই আছে। কিছু একাডেমিক আর কিছু উপন্যাসের বই। হঠাৎ করে হওয়া বিয়েতে তার পড়াশোনায় গ্যাপ পড়েছে। এখন যখন সবটা মিটে গেছে তাকে আবার পড়াশোনায় মনোযোগ দিতে হবে। নিয়মিত স্কুল, টিউশন অ্যাটেন্ড করতে হবে। মাঝের এই গ্যাপ পূরণ করার জন্য ভালো রকম লেগে পড়তে হবে এখন পড়াশোনায়। তাই সকালেই বাবাকে বলে এগুলো আনিয়ে নিয়েছে সে। এতগুলো জিনিস প্যাকিং করে তার কাছে আসতে আসতে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেছে। তাই একেবারে খাওয়া দাওয়া সেরে সেগুলো নিয়ে বসেছে সে। পড়ার বইগুলো সব গুছিয়ে টেবিলের উপর রাখলো ইনা। এরপর উপন্যাসের বইগুলো ঘরের একপাশে দেয়ালের সাথে লাগোয়া শেলফে গুছিয়ে রাখছে সে। তাসফিন এক নাগারে সেই দৃশ্য দেখে গেল। অবশেষে ঘুমের চোটে হাই তুলতে তুলতে বলল, বিয়ের পর আবার কিসের পড়াশোনা? বাচ্চাকে অ আ ক খ শেখানোর মতো পড়াশোনা জানলেই যথেষ্ট। এত বেশি পড়াশোনা করে সেই তো বাচ্চার হাগুই পরিষ্কার করতে হবে। ইনা চোখ ঘুরিয়ে তাকালো তার দিকে। কড়া কণ্ঠে বলল, আপনার মতো মানুষ শুধু পারি এগুলো। আরও কিছু পারি। যেমন ধরো কয়েকরকম স্টাইলে চুমু খেতে পারি, আদর করার জন্য কয়েকটা স্টাইল শিখে রেখেছি। এছাড়া কখন কিভাবে কোথায় আদর। স্টপ। কি বলছেন এগুলো? আপনার কাছে এগুলো জানতে চেয়েছে কেউ? না জানি কোথা থেকে এগুলো শিখেছেন। কথা হচ্ছিল পড়াশোনা নিয়ে আর উনি সোজা গিয়ে পৌঁছেছে ওইসবে। কথাগুলো বলতে বলতেই বইগুলো বেশ শব্দ করে রাখছিল ইনা। খানিকটা থেমে আবারও বলল, বিয়ে, সংসার, এরপর বাচ্চা। ব্যাস একটা মেয়ের লাইফ যেন শেষ। প্রতিটা মেয়ের উচিত ইন্ডিপেন্ডেন্ট হওয়া। যেন হাসবেন্ড তাকে স্ত্রী মনে করে, দাসী নয়। ইনার রাগী মূর্তি, তার সিরিয়াস কথাগুলোর এক আনা দাম না দিয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল তাসফিন। সাথে সাথে খালি গলায় গেয়ে উঠল, খাটটা আমার 5 ফিট, বউটা আমার 5 গোলা। কপাল করে পেয়েছে রে, স্বামী একটা আলাভোলা। বউ থেকেও একা আমি, খাটের কোণে দেশ নির্বাসিত। বিয়ে করে বুঝলাম পরে, সিঙ্গেল লাইফই বরং বাসিত। হাই রে হাই, বউ আছে তবু ঘুমাই আমি সিঙ্গেল স্টাইলে। বিয়ের পরেও খাটের কোণে, জীবন কাটে ব্যাচেলর ফাইলে। ব্যালকনিতে দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিচ্ছে রাফিদ। এই নিয়ে 3 নম্বর কাপ চলছে তার। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। সাবা গাড়ি থেকে নেমে যাওয়ার পর খেয়াল করে সাবার আইডি কার্ড পড়ে আছে গাড়িতে। সাথে সাথেই পিছু নেয় সে। গাড়ি থেকে নেমে বাড়ির কাছে পৌঁছাতেই শুনতে পায় এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর, ফষ্টি নষ্টি করার জন্য পড়াশোনা করার বাহানা ধরিস। মেয়ে মানুষ দেখলে এমনিতে আমার শরীর জ্বলে না।
দেরি করে বাড়ি ফিরবি তুই, আর চিন্তায় চিন্তায় এদিক সেদিকে করব আমরা। সত্যি করে বল কোথায় ছিলি এতক্ষণ? সাবা চিৎকার দিয়ে উঠল। ফারুক সাহেব তার চুলের বিনুনিতে থাবা দিয়ে ধরেছেন শক্ত করে। সেটা ধরে টানতে টানতেই বললেন, 2 টাকা ইনকাম করে সবটাই এই সংসারের পিছনে ঢালতে হয়। মাসে মাসে হাত খরচ দাও, স্কুলের টাকা দাও, এটা দাও ওটা দাও, শুধু দাও আর দাও। আবার বিয়েও দাও, লাখ লাখ টাকা খরচ করে। শুধু নিতেই জন্ম হয় মেয়ে মানুষের। দুনিয়ার সবকিছু ধ্বংসের কারণ এই মেয়ে মানুষ। মেয়ে মানুষ জন্ম না দিয়ে নুন খাইয়ে মেরে ফেলা ভালো। ব্যথায় সাবার চোখ টলমল। ফারুক সাহেব চুল ছেড়ে দিয়ে তার দিকে আঙুল উঁচিয়ে বললেন, একটা ছেলের সাথে কথা হয়েছে আমার। কয়দিন পর দেখতে আসবে ওরা। ছেলে বিদেশে থাকে, টাকা পয়সা বেশি কিছু লাগবে না। কাজী ডেকে কবুল বলে নিয়ে চলে যাবে বিদেশ। পড়াশোনার ভূত মাথা দিয়ে নামিয়ে ঘরের কাজ শেখায় মন দে এখন। রাফিদ আর এক মুহূর্তে দাঁড়াতে পারেনি সেখানে। মেয়েটাকে দেখে কখনোই বুঝতে পারেনি কি যন্ত্রণায় না দিন যায় তার। কথাগুলো যেন ক্যাকটাসের কাটার মতো এখনো বুকে বিঁধছে তার। যন্ত্রণা দিচ্ছে, অশান্তি দিচ্ছে। শুরু হওয়ার আগেই কি তবে সবকিছু শেষ হয়ে যাবে? পকেট থেকে ফোনটা বের করে একটা মেসেজ টাইপ করলো রাফিদ। সেন্ড অপশনে ক্লিক করে অপেক্ষা করতে লাগলো উত্তরের। সাবা সবেমাত্র রাফাকে বুকে টেনে ঘুম পাড়াচ্ছে। মেয়েটা আজকাল অল্পতেই কেঁদে ভাসায়। কারো উঁচু কণ্ঠ শুনলেই ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে। এরপর তাকে থামানো বেশ কষ্টসাধ্য। একটু একটু করে বড় হওয়ার সাথে সাথে কোনটা আদর আর কোনটা অনাদর বুঝতে শিখছে বোধ হয়। তাই তো তার এই অভিমান। তাকে পেলেই কেমন করে যেন বুকের কাছে এসে বিড়ালছানার মতো গুটিসুটি মেরে বসে পড়ে। একটু আদর আদর পায় বোধ হয়। এ বাড়িতে আর আদর কই, স্নেহ কই, ভালোবাসা কই? ফোনের নোটিফিকেশনের শব্দে ঘুমের মাঝেই খানিকটা কেঁপে উঠল রাফা। তা দেখে হাত বাড়িয়ে ফোনটা সাইলেন্ট করল সে। স্ক্রিনে হাত রাখতেই অচেনা নম্বর থেকে ভেসে আসা প্রয়োজনীয় কয়েকটা শব্দ দেখে বাম হাতে লক খুলল। এরপর মেসেজ অপশনে ঢুকতেই দেখল গোটা গোটা অক্ষরে লেখা, আপনার আইডি কার্ড আমার কাছে আছে। গাড়িতে ফেলে গিয়েছিলেন, যত্ন করে রেখে দিয়েছি, চিন্তা করবেন না। আমার নম্বর কোথায় পেলেন? রাফিদ হাসল খানিকটা এই প্রশ্ন দেখে। ঠোঁটে হাসির রেখা বজায় রেখেই টাইপ করল, ভুল নম্বর দিয়ে আমাকে বোকা বানিয়েছিলেন বলে কি আসল নম্বর খুঁজে পাবো না? সাবার হাসি পেল ভীষণ। আসলেই ইচ্ছে করে সে নিজের নম্বর দেয়নি। দেবেই বা কেন? অপরিচিত কাউকে এভাবে নম্বর দেওয়া যায় নাকি? আচ্ছা, দোষ স্বীকার করলাম। এখন বলুন কিভাবে পেলেন? আমার বন্ধু যদি শুধু ফেসবুক আইডি থেকে নাম, ঠিকানা, নম্বর সহ ঠিকুচিকুষ্টি বের করে তাকে একেবারে বিয়ে করে ফেলতে পারে তবে আমার কাছে শুধু নম্বর জোগাড় করা হে আর এমন কি? অনেকগুলো দিন পর তাসফিন তার ফেক আইডিতে ঢুকল। বেশ কিছু আইডি থেকে মেসেজ এসেছে, যার মধ্যে সবার আগে তার চোখ আটকে গেল ইনার আইডিতে। সবার আগে সেটাই ওপেন করল সে। লম্বা চওড়া একটা মেসেজ দেখে প্রথমে ঘাবড়ে গেলেও আর চোখে তাকালো খানিকটা দূরে টেবিলে বসে থাকা ইনার দিকে। মনোযোগ দিয়ে পড়াশোনা করছে সে। আপনাকে ডাকার জন্য আমার নামের বড্ড অভাববোধ হচ্ছে। অথচ এর আগে কত সহজে আপনাকে কখনো প্রিয়, কখনো বা নাম ধরে ডেকে ফেলতে পারতাম। কিন্তু আজ এক পলকে কত কিছু বদলে গেল। আমার জীবনটা একেবারে বদলে গেল জানেন। অনাকাঙ্ক্ষিত, অযাচিত এক সম্পর্কের বন্ধনে এমনভাবে জড়িয়ে গিয়েছি আমি যার থেকে মুক্তি নেই। আমার বিয়ে হয়েছে বড্ড অপ্রিয় সেই মানুষটার সাথে। কখন, কেন, কিভাবে এসব প্রশ্নের আর কোনো মানে থাকে না। এখন এটাই ধ্রুব সত্য যে আমি বিবাহিত, অন্য এক পুরুষের অর্ধাঙ্গিনী। মানুষটাকে আমি ভীষণভাবে অপছন্দ করি, এটা যেমন সত্য তেমনি সত্য আমাদের বিয়েটাও। সম্পর্কটা যেভাবেই জোড়া লাগুক, সেটা পবিত্র। আমি চাই না এই পবিত্র সম্পর্কে কালিমা লাগুক। কোথাও না কোথাও গিয়ে আপনি আমার মায়া, ধ্যান অর্জন করেছেন। তাই এটুকু সাফাই আপনার প্রাপ্য। আজকের পর থেকে আপনি আমার কাছে পরপুরুষ। আর পরপুরুষের জন্য আমার মনে, জীবনে কোনো জায়গা নেই। আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমি আপনার সাথে অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করুন অন্যায় যতটুকু হওয়ার তা আমার সাথে হয়েছে। আমি সেই মানুষটার সাথে জীবনের বাকি পথ পাড়ি দিতে যাচ্ছি যাকে আমি সবচেয়ে ঘৃণা করি। কিন্তু আমি তাকে ঠকাতে পারবো না। আমি নিজেকে ঠকাতে পারবো না। সবশেষে, পরস্ত্রীকে নিয়ে মনে কোনো অনুভূতি রাখবেন না। পারলে আমাকে ক্ষমা করবেন। মজার ছলে শুরু হওয়া কথোপকথন থেকে আপনি বিশেষের চেয়েও বিশেষ জায়গা দখল করে ফেলবেন আমার মনে, আমার অজানা ছিল। তবে কিছু সম্পর্ক এমনই হয়। মনে দাগ কাটে, হৃদয় না। আমি আপনার সুন্দর জীবনের কামনা করলাম। ভালো থাকবেন। চিঠিটা পড়ে খারাপ লাগলো তাসফিনের। বিচ্ছেদের সুর ভেসে এসো কানে। কিন্তু পরক্ষণেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার।
তারিখটা খেয়াল করে দেখল এটা তাদের লিগ্যাল ম্যারেজের দিনের মেসেজ। ভালোবাসাবাসী না থাকলেও বিয়েটা যে ইনা মন থেকে মানতে চায়, এটাই বা কম কি। পড়াশোনা শেষ করে বিছানার পাশে এসে দাঁড়ালো ইনা। রুমের বড় লাইট অফ। ড্রিম লাইটের আবছা হলদেটে আলোয় ঘরের সবকিছু ঝাপসা। সবেমাত্র টেবিলের ল্যাম্পের তীব্র আলো থেকে বেরিয়ে এই অন্ধকার চোখ সয় নিতে পারেনি বোধহয় এখনো। খানিকটা হাতড়ানোর মতো করে বিছানায় গিয়ে বসল সে। কাছ থেকে তাসফিনকে স্পষ্ট দেখা যাচ্ছে। চোখের উপর হাত চাপা দিয়ে শুয়ে আছে, বিছানার অর্ধেক জায়গা দখল করে। আজ সকালেই লোকজন এসে পুরনো বেডটা নিয়ে গিয়ে এই নতুন বেডটা সেট করে দিয়ে গেছে। ইনা বেশ খানিকটা ধাক ধরে বিছানায় শুয়ে পড়ল। শুয়ে কয়েকবার নিজের শরীরের দিকে তাকালো। অবশেষে গায়ের ওড়নাটা ভালো করে চাদরের মতো মুখ অবধি ঢাকা দিয়ে চোখ বুঝতেই কাছেই কারোর নিঃশ্বাসের শব্দ টের পেল। চমকে মুখ থেকে কাপড়টা সরাতেই চোখের সামনে ভেসে উঠল তাসফিনের মুখ। এক হাতে ভর দিয়ে তার দিকে অনেকটা ঝুঁকে রয়েছে সে। ইনায়াকে তাকাতে দেখে খুব একটা গ্রাহ্য করল না সে, বরং হাত বাড়িয়ে তার কোমর আঁকড়ে ধরল। এরপর আচমকা তাকে টেনে নিল বিছানার একদম মধ্যেখানে। এরপর ইনার গলায় মুখ গুজে চাপতে ধরল দুই হাতে। গায়ের উপর দিয়ে চাদরটা দিয়ে দুজনের পুরো মুখ অবধি ঢেকে শুয়ে পড়ল। ইনা যথারীতি ছটফটিয়ে উঠল। শান্ত কণ্ঠে বলল, আমাকে ঘুমাতে দিন। ঘুম আসছে আমার। ঘুমাতেই তো দিয়েছি। রাতের ঘুম হারাম করার মতো কিছু তো করিনি এখনো। উঠুন আমার উপর দিয়ে। এভাবে ঘুমাতে পারি না আমি। অভ্যাস করে নাও। এখন তো পুরোপুরি নিজের শরীরের ভর ছাড়িনি। পুরোটা নেওয়ার মতো অভ্যাস করাবো ধীরে ধীরে, ডোন্ট ওয়ারি। উফ। বলতে বলতেই তাসফিনকে ধাক্কা দিল ইনা। তাসফিন সাথে সাথেই ঠোঁট এলিয়ে ছোট ছোট চুমু দিতে লাগলো তার গলায়। ইনা রুদ্ধশ্বাসে বলে উঠল, থামুন। থামাও, নিয়ন্ত্রণ করো আমাকে। অবশেষে হার মেনে নড়াচড়া বন্ধ করে শান্ত হলো ইনা। থেমে গেল তাসফিনও। শরীরের ভরটাও খানিকটা কমিয়ে ফেলল। শেষবারের মতো গলায় মুখ ঘষে ধীর কণ্ঠে বলে উঠল, গুড নাইট বৌজান। ইনা খানিকটা থেমে থেমে বলল, গুড নাইট। সে জামাইজান, লাইক দ্য ফার্স্ট ডে। সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ শেষে খানিকটা পড়াশোনা করেছে ইনা। এরপর থেকে ঘরের মধ্যে পায়চারি করছে। মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে উকি দিয়ে দেখছে শাশুড়ির রান্নাঘরে এসেছে কিনা। শাশুড়ি আসার আগে এখন আর রান্নাঘরে যায় না সে। কারোর সাজানো সংসারে হঠাৎ করে অন্য কারো দখলদারিতা মেনে নেওয়া বেশ কষ্টসাধ্য, এটা বোঝে। কিন্তু এই সংসারের দখল তো চায় না সে। আর না চাই ওই নির্দিষ্ট মানুষটাকে যাকে বিয়ে করে এই সংসারে পা দিয়েছে। সে শুধু একটু ভালো থাকতে চায়। আর এই ভালো থাকার জন্যই সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। চেষ্টা করছে যে ছাঁচেই খেলা হোক না কেন, সে যেন সেই ছাঁচের মধ্যে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারে। তাই তো শাশুড়ির পছন্দ না দেখে তার আগের রান্নাঘরেও যাচ্ছে না। রোজকার মতো একসাথে সিঁড়ি দিয়ে নামেন ফেরদৌস আর নুসাইর। ইনার সাথে সাথেই মাথায় ওড়না টেনে নিয়ে নিচে নামে। নুসাইরকে সালামকে দিয়ে চলে যায় রান্নাঘরে। ফেরদৌস সবেমাত্র চায়ের পানি চড়িয়েছে, ইনা এসে দাঁড়ায় তার পাশে। চা পাতা, চিনি, দুধ সব একে একে নামিয়ে এগিয়ে দেয় ফেরদৌসের দিকে। ইনার দিকে বাঁকা চোখে তাকিয়ে ফুটন্ত পানিতে চা পাতা ঢালতে ঢালতে বলেন, আমার কাজ আমি একাই করতে পারবো। তুমি কি কিছু বলবে? ইনা খানিকটা আমতা আমতা করে বলল, আমি তো আসলে সারাদিন বাড়িতে বসেই থাকি, যদি স্কুলে যেতাম আর কি। ফেরদৌস আবারও চোখ ঘুরিয়ে তাকালেন ইনার দিকে। বললেন, তাসফিন জানে? ইনা হাত কোচলাচ্ছে। তাসফিনকে যে সে এই বিষয়ে কিছুই জানায়নি বিষয়টা টের পেতেই ফেরদৌস নিজের কাজে মনোযোগ বজায় রেখে শক্ত কণ্ঠে বললেন, যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য নিজের পরিবারের প্রত্যেকটা সদস্যের সঙ্গে লড়াই করলো, তাকে এটুকু গুরুত্ব দিতে এত কিসের সমস্যা তোমার? ফেরদৌসের কণ্ঠে স্পষ্ট অসন্তোষ। ইনা সাথে সাথে মাথা নামিয়ে নিল। ফিরে এলো নিজের ঘরে। ঘুমন্ত তাসফিনের দিকে তাকিয়ে মেজাজ তার খারাপ হলো আরো। এই লোকটার বেয়াদবির জন্য পদে পদে কথা শুনতে হয় তাকে। আজ যদি সে তাদের প্রস্তাব মেনে আরিশকে বিয়ে করে এই বাড়িতে আসতো, সবাই মাথায় করে রাখত। শুধুমাত্র এই মানুষটার একটা ভুল সিদ্ধান্তের জন্য এতগুলো মানুষ কষ্ট পেল। এলোমেলো হলো তার জীবন। বিছানার একপাশে বাঁকা হয়ে শুয়ে থাকা তাসফিনের মুখের কাছে গিয়ে দাঁড়ালো ইনা। হাত বাড়িয়ে ডাকতে গিয়েও থেমে গেল। মুখটা একটু নামিয়ে ডাকতে লাগলো, এই এই শুনছেন? উই এই উই হুই এই শুনুন না। তাসফিন চোখ ছোট ছোট করে তাকালো। মাথা খানিকটা কাত করে তাসফিনের দিকে ঝুঁকে থাকায় আধভেজা চুলগুলো একপাশে হেলে আড়াল করেছে তাসফিনের মুখের উপর পড়া সূর্যালোক। চোখ বন্ধ অবস্থায় আচমকা ইনার কোমর ধরে টান দিয়ে ফেলে দেয় তাকে নিজের উপর। ঘুম ঘুম কণ্ঠে বলে, স্বামীকে এভাবে ডাকতে হয় না, জান।
ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে নিঃশ্বাস আটকে ধরে ঘুম ভাঙাতে হয়। আর আসামিকে? তাসফিন ভ্রু উঁচিয়ে তাকালো ইনার দিকে। এরপর তার কথায় ভ্রুক্ষেপ না করে ইনায়াকে বিছানায় ফেলে তার উপর নিজের শরীরের ভর ছেড়ে দিয়ে বলল, আসামি হওয়ার আগে কিছু প্রমাণ অবশ্য দেওয়া উচিত আমার। কথাটা শেষ করেই দুই গালে ছোট করে দুটো চুমু খেল। এরপর নাকে, কপালে, ধীরে ধীরে পুরো মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে লাগল। ইনা ছটফট করতে করতে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। ঠোঁট ফাঁক করে কিছু বলতে যাবে এমন সময় তার ঠোঁটের ভাঁজে ঠোঁট বসিয়ে দিল তাসফিন। ছোট ছোট চুমু থেকে তার আক্রমণ বাড়ল। ইনা চোখ বন্ধ করে টেনে টেনে নিঃশ্বাস নিতে নিতে দুই হাতের মুঠিতে আঁকড়ে ধরল তাসফিনের মাথায় পিছনের চুল। ইনায়াকে ছেড়ে পাশে শুয়ে পড়ল তাসফিন। চোখ বন্ধ করে এখনো হাঁপাচ্ছে ইনা। সেদিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে এক হাতে মাথা ভর দিকে ইনার দিকে খানিকটা ঝুঁকে তাসফিন বলল, ডু ইউ ওয়ান্ট মোর? ইনা চট করে চোখ খুলে তাকালো। তাসফিনকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে খানিকটা ভরকে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল, আমার কিছু বলার ছিল আপনাকে। তাসফিন হাত বাড়িয়ে ইনার ঠোঁটের চারপাশে আঙ্গুল বোলাতে বোলাতে সম্মোহিত কণ্ঠে বলল, বলো। ইনার গলা কাঁপছে। শরীর অন্যরকম এক অনুভূতির ঢেউয়ে ভেসে যাচ্ছে। চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে বলল, আমি পড়াশোনা কন্টিনিউ করতে চাই। স্কুলে যেতে চাই। সব চাওয়া কি পূরণ হতে হয়? সাধ্যের বাইরে তো কিছু চাইনি। সাধ্যের মধ্যে থাকা কিছু চাইলে পূরণ করতে হয় তবে। হ্যাঁ, তুমিও তবে পূরণ করো। কি? আমাকে ভালোবাসো? ইনা এবার সরাসরি চোখ রাখল তাসফিনের চোখে। রুদ্ধশ্বাসে বলল, ভালোবাসার প্রয়োজন পড়ে নাকি আপনার? আপনি তো জোরদখলে বিশ্বাসী। একজন মেয়ের ইচ্ছের বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে করতে বাধ্য করেছেন। এখন আর ভালোবাসার দরকার কি? চাইলেই ভোগ করতে পারেন। অধিকার আছে আপনার। স্বামীর অধিকার। তাসফিন ঠোঁট এলিয়ে হাসল। সাথে সাথেই ইনার দিকে আরো খানিকটা ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, টিপিক্যাল বউ বউ লাগছে। উফ, শোনো, তাসফিন তার অধিকার আর ভালোবাসা দুটোই বেশ ভালো বোঝে। এসব লেম কথায় উত্তেজিত হয়ে কখনোই ছেড়ে দেবে না তোমাকে। বরং আঁকড়ে ধরবে আরো। এতটাই, যতটা শক্ত করে পেঁচিয়ে ধরে একটা অপরাজিতা গাছ তার পাশে থাকা কুটিকে। কথাটা শেষ করেই আলতো করে ঠোঁট ছয় সে ইনার কানে। এরপর খানিকটা ফিসফিসিয়ে বলে ওঠে, আদর করার মুহূর্তে স্বামীর কাছে আবদার করতে কে শেখালো তোমাকে? আই থিঙ্ক ইটস আ গুড ডিসিশন। তাসফিনের বেসামাল নিঃশ্বাসের আনাগোনা, কানের পাশে উষ্ণ বাহুর স্পর্শ, খুব কাছ থেকে পুরুষালী করা প্রাণের আবেশে কেমন যেন চিমিয়ে গেল ইনা। জোর না করে ঠোঁট ভিজিয়ে অনুরোধ করল শুধু তাকে ছেড়ে দেওয়ার জন্য। তাসফিন সাথে সাথেই ছেড়ে দিল। ইনায়াকে ছেড়ে শীষ বাজাতে বাজাতে ঢুকে পড়ল ওয়াশরুমে। ইনা মন খারাপ করে বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। তখনই ওয়াশরুম থেকে উকি দিয়ে তাসফিন বলল, গেট রেডি, আমি পৌঁছে দিয়ে আসবো। ইনা চট করে একাল হেসে তাকালো ওয়াশরুমের দরজার দিকে। কিন্তু ততক্ষণে তাসফিন আবারও ঢুকে পড়েছে ভেতরে। বেডে শুয়ে শুয়ে খুশিতে ইনা কিছুক্ষণ হাত পা ছোড়াছুড়ি করল। এরপর নেমে এলো নিচের শাশুড়িকে খবরটা দেওয়ার জন্য। ফেরদৌস আপত্তি জানালেন না। ছেলে বউয়ের সংসারে দখলদারি করতে চান না তিনি কখনো। ইনায়াকে নিয়েও কোন অভিযোগ তার নেই। এ কথা তো সত্য যে এই মেয়েটাকেই নিজের ঘরে আনতে চেয়েছিলেন তিনি। শুধু সম্পর্ক বদলে গেল। তবে সম্পর্ক বদলে গেলে কি মানুষের প্রতি ভালোবাসা বদলে যায়? অভিমানের পাতলা এক পরদ পড়েছে শুধু তার ভালোবাসায়, যার জন্য প্রত্যক্ষ দায়ী তার নিজেরই সন্তান। কিন্তু মায়ের মন তো নিজের সন্তানের দোষ ত্রুটি চোখে পড়ে কই। এর চেয়ে অন্যকে দোষারোপ করে শান্তি পাওয়া যায় বেশি। ঘড়িতে 9টা বাজে। তাসফিন রুমে নেই। বাইরে গিয়েছে কোথাও। আলমারি থেকে স্কুল ড্রেস বের করে রেডি হয়ে নেয় না। আজ অনেকগুলো দিন পর স্কুলে যাচ্ছে বলে বেশ এক্সাইটেড সে। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার শার্ট, স্কার্ট, বেল্ট ঠিক করছে। অবশেষে টাইটা সুন্দরভাবে গলায় বেঁধে বিছানায় বসে মজা করছে। তাসফিন সবেমাত্র ঘরে ঢুকছিল, ইনায়াকে এমন অবস্থায় দেখে দরজার কাছে দাঁড়িয়ে পড়ে সে। সাদা রঙের মজা একটা পায়ে পরে সেটা মেঝেতে রাখা। অন্য পা বিছানায় উঠিয়ে সেটাতে মজা পড়তে ব্যস্ত সে। উন্মুক্ত তার পা থেকে উরুর অনেকখানি অংশ। সম্পূর্ণ অসাবধানে সেভাবে বসে বসেই ইনা অন্য পায়ের মোজাটা পরা শেষ করে পা নামিয়ে সামনে তাকাতেই তাসফিনকে দেখে ভূত দেখার চমকে ওঠে। তাসফিন দুই হাত বুকে গুজে দাঁড়িয়ে দরজায় হেলান দিয়ে। ইনার চোখে চোখ পড়ার সাথে সাথেই তার দিকে এগিয়ে আসে তাসফিন। খানিকটা ঘাবড়ে গিয়ে ইনা বিছানা থেকে উঠে যেতে গেলে তাকে দুই দিক থেকে দুই হাত দিয়ে ঘিরে ধরে তাসফিন। এরপর ঝুঁকতে ঝুঁকতে এক পর্যায়ে ইনার পিঠ থেকে যায় বিছানায়। তাসফিন তার দিকে ঝুঁকে থেকেই বাম হাত বাড়িয়ে কাছে টানে ইনার উন্মুক্ত পা। এরপর বড্ড ধীর কণ্ঠে বলে, ডোন্ট মুভ। আমি ভেদাভেদ পছন্দ করি না।
যতটুকু আমার চোখ দেখেছে ততটুকু এখন আমার ঠোঁট ছুঁয়ে দেখবে। ইনায়াকে নিয়ে নিচে নামতেই ড্রয়িং রুমে বসে থাকা চারজন চোখ ঘুরিয়ে তাকায় তার দিকে। দৃষ্টি তাদের এমন, যেন একবার হাতের কাছে পেলে কাঁচা চিবিয়ে খাবে। তাসফিন ভয় পাওয়ার ভান করে নিজের বুকে থুতু দিয়ে জামার কলার ঠিক করতে করতে বলল, দেখে তো মনে হচ্ছে খেয়ে ফেলবি আমাকে। কাহিনী কি? তুরফা দুই হাত কোমরে ঠেকিয়ে রাগান্বিত স্বরে তেরে আসতে আসতে বলে, তোর জন্য আমি কি পরিমাণ বাস খেয়েছি জানিস? তুরফার কথার সুর টেনে আয়ান বলে, আমাকে এই বজ্জাত মহিলা কি পরিমাণ নাকানি চুবানি খাইয়েছে জানিস? দুজনের হামলার মুখে পড়ে তাসফিন কেমন যেন বেকায়দায় পড়ে গেল। অসহায় চোখে রাফিদের দিকে তাকিয়ে বলল, কি রে, তোর কোনো কথায় আগুন দিইনি আমি। রাফিদ হো হো করে হাসতে হাসতে এসে দাঁড়ায় আয়ান আর তুরফার পিছনে। ওদের দুজনের কাঁধে দুই হাত রেখে ইনায়াকে ইশারা করে বলে, ভাবি, ওকে আটকে ধরুন তো একটু, আমরা প্রতিশোধ নেব। কথাটা শেষ করেই তিনজন একসাথে ঝাঁপিয়ে পড়ল তাসফিনের উপর। ভয়ে সিঁড়ি দিয়ে উল্টোপথে নিজের ঘরের দিকে হাঁটা ধরলে তার পথ আটকে ধরেই না। তাসফিন ফালফাল দৃষ্টিতে ইনার দিকে তাকিয়ে বলল, এই শয়তানগুলোকে চেনো না তুমি? একবার ধরতে পারলে আমার অবস্থা খারাপ করে দেবে। বউ হয়ে বরের এমন অবস্থা নিশ্চয় হতে দেবে না। ইনা চট করে দুই হাতের সমস্ত শক্তি দিয়ে তাসফিনের শার্ট আঁকড়ে ধরে উঁচু কণ্ঠে বলে, ধরে আছি আমি, তাড়াতাড়ি আসুন ভাইয়া। সিঁড়ির নিচে দাঁড়িয়ে খ্যাক খ্যাক করে হাসতে হাসতে আয়ান, রাফিদ আর তুরফা এক পা করে উঠে আসছে। এদিকে তাসফিন জানেই না এই তিনজন কিসের বদলা নিতে সাত সকালে তার বাড়িতে হাজির হয়েছে। অবশেষে দুই হাত তুলে নিজেকে স্যারেন্ডার করে বলল, শালা, আমার অপরাধটা তো বলবি। তোর দেওয়া কার্ড দিয়ে সোয়াইপ করে 1 টাকা তো ওঠেনি, উল্টে ফাইন দিতে হয়েছে। তোদের সব ক্ষতিপূরণ আমি দিয়ে দেব, তাও এভাবে বউয়ের সামনে মাস সম্মান খাস না ভাই। মাহতা এতক্ষণ কফির কাপে চুমুক দিতে দিতে তাকিয়ে ছিল তাসফিন আর ইনার দিকে। শেষ মুহূর্তে তাসফিনকে হার স্বীকার করতে দেখে এবার মুখ খুলল সে। খানিকটা কটাক্ষ সুরে বলল, যে কোন পরিস্থিতিতে হাসবেন্ডকে প্রোটেক্ট করা একজন ওয়াইফের কর্তব্য। তুমি তো দেখছি এটুকু অবধি জানো না, বেসিক একটা ম্যানার্স অবধি নেই। ইনা চোখ তুলে তাকালো আচমকা ভেসে আসা কণ্ঠের দিকে। অপমানে থমথমে হওয়া মুখটা নামিয়ে নিল সে তৎক্ষণাৎ। ধীর কণ্ঠে বলল, ভালো মন্দ বিচার করার ক্ষমতা যখন আমাদের দেওয়া হয়েছে, তাহলে মূর্খের মতো কেন স্বামীর সব কাজকে সাপোর্ট করতে হবে? উনি ভাইয়াদের সাথে অন্যায় করেছেন, তাই এটার শাস্তিও তো তার প্রাপ্য। মাহতা এবার চোখ তুলে সরাসরি তাকালো তার দিকে। অত্যন্ত রুক্ষ কণ্ঠে বলল, ওই তো শার্ট স্কার্ট পরা হাই স্কুলের বাচ্চা একটা মেয়ে, তার আবার ভালো মন্দের জ্ঞান। হাহ, নিজের দিকে তাকিয়ে দেখো ভালো করে, কোথায় তাসফিন আর কোথায় তুমি? ওর পাশে আদৌ মানায় তোমাকে? আপনার উচিত ছিল আমাকে বিয়ে করা থেকে আটকানো আপনার বন্ধুকে। কথাটা বলেই রাগে হনহন করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল ইনা। তাসফিন ক্রুর দৃষ্টিতে তাকালো মাহতার দিকে। এরপর মাহতার দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, লাস্ট টাইম, আমার বউকে নিয়ে এটাই যেন তোর শেষ মন্তব্য হয়। না হলে আমাদের এতদিনের ফ্রেন্ডশিপ ভুলে যেতে আমার 2 সেকেন্ডও লাগবে না। 2 দিনের মেয়ের জন্য তুই আমাদের এত বছরের ফ্রেন্ডশিপ নষ্ট করতে চাইছিস? সিঁড়ি দিয়ে নেমে মাহতার চোখে সরাসরি চোখে রেখে তাসফিন বলল, শি ইজ মাই ওয়াইফ, মাই লাইফ, মাই ডেস্টিনি অ্যান্ড ডেস্টিনেশন। গেট পেরিয়ে হাঁটতে হাঁটতে রোডের দিকে যাচ্ছে ইনা। তাসফিন গাড়ি নিয়ে তার পাশে এসে থামাতেই হাঁটা বন্ধ করে তাকায় সেদিকে। কোনরূপ কথা না বলে সরাসরি উঠে বসে গাড়িতে। এরপর ধরাম করে গাড়ির দরজা লাগিয়ে সামনে তাকায়। তাসফিন চোখ মুখ কুঁচকে ফেলে সাথে সাথেই। এটা তার শখের গাড়ি। তাসফিন ঝুঁকল ইনার দিকে। আলতোভাবে সিটবেল্ট বেঁধে দিয়ে তার চোখে চোখ রেখে ধীর গলায় বলল, পুরুষ মানুষের কাছে গাড়ি আর নারী দুটোই খুব শখের। আর শখের জিনিসকে যত্নে আগলে রাখার ক্ষেত্রে পুরুষের কোন মোকাবেলা হয় না। পুরনো হলে বদলে ফেলার মতো শখের। তাসফিন হো হো করে হেসে ওঠে ইনার কথায়। হাসিটা যদিও তার বেশ আগে থেকেই আসছিল, শুধু কোনোক্রমে চেপে রেখেছিল এতক্ষণ। এবার আর পারল না। সন্ধ্যায় একটা কনসার্ট আছে তাসফিনের। সেসব নিয়ে নানান কাজে ব্যস্ত সে। সবকিছুর মাঝে ইনায়াকে পিক করার কথা বেমালুম ভুলে গিয়েছে। যখন মনে পড়ল ঘড়িতে তখন 5টা বাজে। সাথে সাথেই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল সে। অনেকদিন পর ইনায়াকে পেয়ে ইলমা জেদ ধরেছে কাছে কোথাও ঘুরতে যাবে। ট্রিট দিতে হবে ওদের। এতদিন পর ঘর ছেড়ে বাইরে বেরিয়ে ইনারও চঞ্চল পাখির মতো উড়ে বেড়াতে মন চাইছে। তাই সেও আর না করতে পারল না, বরং ইলমার গাড়িতে করেই বেরিয়ে পড়ল তিনজন একসাথে। বিগত কয়েকদিন ধরে রাফিদ একের পর এক ভাবনা সাজিয়ে যাচ্ছে সাবাকে নিয়ে। মেয়েটার আত্মসম্মানবোধ বেশ, তার থেকে সরাসরি কোনো সাহায্য নেবে না।
তাই তাকে স্বাবলম্বী করে তুলতে গেলে নিজেকে আড়ালে রেখেই সাহায্য করতে হবে। না হলে এই লাঞ্ছনা যন্ত্রণা থেকে আজীবন বের হতে পারবে না মেয়েটা। হয়তো কিছুদিন পরেই পড়াশোনা ছাড়িয়ে দিয়ে যার তার সাথে বিয়ে দিয়ে বিদায় করে দেবে তাকে। সবার মতো মেয়েরা না বলতে পারে না। বাবা মায়ের সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিয়ে নিজের জীবনটাকে এক নরক থেকে উঠিয়ে আর এক নরকের দিকে ঠেলে দেবে। সায়েন্স সিটির কাছে চলছে আন্তর্জাতিক মেলা, ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। সারা বিশ্বের নানান প্রান্ত থেকে মানুষ তাদের দেশের বিখ্যাত জিনিসগুলো নিয়ে স্টল দেয় এখানে। বছরে একবার কয়েকদিনের মতো হয় এই মেলা। যারা দেশের বাইরে যেতে পারে না অথচ অন্যান্য দেশের জিনিসের প্রতি শখ রাখে, এটা তাদের কাছে সুবর্ণ সুযোগ। হাতের লাগালে পুরো দেশের বিখ্যাত সব আইটেম, হোক সেটা পড়া, খাওয়া কিংবা সাজানোর জিনিস। মেলার গেটের কাছে এসে থামল ইলমার গাড়ি। গাড়ি থেকে তিনজন নেমে গেল। এরপর 70 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়ল ভেতরে। বিগত কয়েকদিন ধরে রিলস দেখতে দেখতে অস্থির ইলমা মেলার গেটের সামনে দাঁড়িয়ে চওড়া একটা হাসি দিয়ে বলল, ফাইনালি ছেলেগুলোর দেখা পাবো। সাবার সাথে সাথে চোখ বড় বড় করে তাকায় তার দিকে, বলে, ছেলে দেখবি মানে? ইলমা খিলখিল করে হাসতে হাসতে বলে, এখানে আমরা ছেলে দেখতে এসেছি। ইনার চল ঝুলে পড়ার উপক্রম এবার। ট্রিট নেওয়ার বাহানায় তাদের ধরে বেঁধে এই কারণে এনেছে এখানে। ছেলে কি অন্য কোথাও দেখা যায় না? আর ছেলে দেখে হবেই বাকি। ইনার ঝুলে পড়া চল দেখে ইলমা মিয়ে যায়। ইনার গা ঘেঁষে দাঁড়িয়ে আদুরে ভঙ্গিতে বলে, আফগানি ছেলেগুলো কি সুন্দর। আমি কয়দিন ধরে রিলস দেখে দেখে অস্থির হয়ে পড়েছিলাম, তাই আজ তোদের নিয়ে চলে এলাম সামনাসামনি দেখতে। প্লিজ না করিস না। তুই একা এলেই তো পারতি, এই ভিড়ের মাঝে আমাদের টেনে আনার কি দরকার ছিল? সবার প্রশ্নে ইলমা আবারও মিনমিনে স্বরে বলে, একা একা ছাড়তো না বাড়ি থেকে। বলেছি আজকে ইনুর হাসবেন্ড আসবে এখানে, ট্রিট দেবে, তাই রাজি হয়েছে। ইনা কপালে হাত চাপড়ে পাশে রাখা বেঞ্চের উপর বসে পড়ল সাথে সাথে। এই মেয়ের 5টি লেভেলের বুদ্ধি দেখে এখন তার পানিতে ছাপ দিতে ইচ্ছে করছে। না আছে কাছে ফোন, না তাসফিনের নম্বর। আজকে একটা কেলেঙ্কারি তো বাঁধবেই। চলবে।